আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর বলি, আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন, যে ভাই আপনি যদি আমাদের একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের আমার সম্মানিত জনগণ, জনতা, তাদেরকে আমার সালাম, এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গত রাতেও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, বর্তমানে প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছি, সেটা বিদেশের একটা চ্যানেলে। আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না, ভালো লাগে না। এইরকম একটা দেশ স্বাধীনতার 54 বছর পরে আমি দেখব আমার এই বয়সে, এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকতো, তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি 100 বার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাব কিনা। আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের কয়েকজন যুবক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হইল, তারা যে সব কথা বলে, এটা একটা দেশ। এই দেশে 18 কোটি মানুষ আছে। এই দেশে তাদের ছোট ভাই আছে, সমসাময়িক বন্ধু আছে, তাদের বড় ভাই আছে, তাদের মা বাবা আছে, এবং মা বাবার চেয়েও অনেক বয়সে বড় মানুষ আছে। তারা এটা চিন্তাই করে না এই দেশে কারা আছে। তারা মনে করে তারা এই দেশের শেষ কথা। এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার দেশের যুবকেরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে। সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে। এই যুবকটি যে কি বললো, কই তার বাড়ি, তার বাপের নাম কি, কোথায় থাকতো, কোথায় লেখাপড়া করছে, কোথায় রাজনীতি করছে, কোন সড়ক দিয়ে হাঁটছে, মানে আগরতলার যে মহারাজা ছিল বীর বিক্রম মাণিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না। তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মাণিক্য বাহাদুর। কি বলতেছে, 5ই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম, তাহলে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করতাম। এর আগে 2-3 জন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে, কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরশুদিন আরেকজন বলল, তার নাম বোধহয় হাসনাত আব্দুল্লাহ, সে এমন ভাবে ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করলো, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো, যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, মানে তো যুদ্ধ করার প্রয়োজন আসবে। তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে? ওনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে? সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে, এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না, উনি তো একটা ইনস্টিটিউশন। যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে, তখন তো শুধু সেনাবাহিনী, এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক মল্ল যুদ্ধ না, এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায়। তারা এত সাহস থেকে পায়, কারা তাদের পিছনে আছে, দেশটাকে তারা কোথায় নিতে চায়। একজন সন্তান আমাদের, যাকে মাস্টার মাইন্ড বলছিল জনাব ইউনূস সাহেব, সেই ছেলেটি আজকে থেকে 3 বার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে। এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার, যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া, এই অস্ত্রগুলো কোথায়? আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে, নিশ্চয়ই তারা বাপের বেটা, তারা বলুক যে তাদের কাছে কি কি অস্ত্র আছে। আর তারা যদি না বলে, তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায়। আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র কোত্থেকে আসছে। থানা লুট করে না, শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে, সেইখানে সন্দেহ করা হয়েছে যে এতে অস্ত্র আসছে কিনা। আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে, যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী, সেই অস্ত্রগুলো উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা। নাকি আপনারা এমনই করবেন, 5ই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরায় দেয়, যখন সেখানে হিজবুত তাহরীরের পতাকা উত্তোলন করে, আইএস এর পতাকা উত্তোলন করে,
সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ চাপড়িয়ে এসে পড়েছিল, আজকের ব্যাপারটাও কি আপনারা সেভাবে যেতে দিবেন কিনা? একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়, একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন বুলডোজার চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে, সে যার বাড়ি হোক, এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ, তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইলো হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে, তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে। আমি বলতে চাই, আমরা কি এইভাবেই কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি 2 মাস যাবত রাত্রে ঘুমাতে পারি না। শেখ হাসিনা ফেসিস্ট ছিল বলা হোক, স্বৈরাচারী ছিল বলা হোক, আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। সে 1400 না 1824 সনে বিনা ভোটে ইলেকশন করছে, দেশ লুট করছে, ঠিক আছে, কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে সে কি পর্যন্ত যেতে চায়, সে কতটুকু ডিক্টেটরশিপ চালাইতে চায়, কি করতে চায়। শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের মাধ্যমে নিজে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু আজকের যে শক্তি, এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি, ইউনূস সাহেবের যে শক্তি, এই শক্তিটা তো বুঝতে পারতেছি না। ওইটা ছিল অন্ধকার, আর এটা হলো কুয়াশা। কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালাইলো, কিন্তু সামনে কিছুই দেখা যায় না। এই যে দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেললো ছেলেরা, এরা কি চায়? যে এই দেশের মানুষ কি রাত্রে ঘুমাইতে পারবে না? এই দেশের মানুষকে সবসময় ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তোবা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নেমে যাবে, হয়তোবা আমাদের দেশ সিভিল ওয়ারের দিকে চলে যাবে, হয়তোবা আমাদের দেশের স্বাধীনতা হস্তমিত হবে। সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষকে দুশ্চিন্তা রাখবে? এর কি কোনো প্রতিকার নাই? এই দেশে কেউ প্রতিকার করতে পারে না। আমি তো আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলবো, আল্লাহর দোহাই লাগে, আপনারা কি এটার প্রতিকার করতে পারেন না? যদি না পারেন সুস্পষ্ট ভাবে বলে দেন আমরা এই দেশ ছেড়ে চলে যাই, অথবা মৃত্যুর জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে প্রস্তুত হই। না পারলে সেনাবাহিনী আপনারা যে আমাদেরকে কারণ দেশে নিরাপত্তা নাই, পুলিশ নাই, আমার মতো লোকের উপরে মিনিটে মিনিটে থ্রেট আসতেছে। আমি টেলিভিশনে অন্তত 50 বার বলছি আমার জীবনের নিরাপত্তা নাই, আমি পার্কে হাঁটতে যেতে পারি না, 3 বার যাব। আমি তো দেখি দেশে পুলিশ নাই, এই দেশে প্রশাসন নাই, এই দেশে বিচার বিভাগ নাই। এখন যদি দেখি সার্বভৌমত্বের প্রতি আর্মিও নাই, তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু, এই দিকেই যাচ্ছে দেশ। আপনি যে জীবনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন, আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা কোনো লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে? এর চেয়ে যে এইভাবে যে বলতেছি আমি, এর চেয়ে টেলিভিশনে বলা, ফোন করে বলা, এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা, এর কোনোটাই আমি বাকি রাখি নাই। আমি একজন আমার কথাটা শুনেন, আমি কেন দরখাস্তটা দেই না? আমার মতো মুক্তিযোদ্ধা দরখাস্ত করে আমার জীবনের নিরাপত্তা চাইতে হবে, এর চেয়ে কি মৃত্যু আমার ভালো না? যে চোখে যেটা দেখছি, রাজশাহী ইউনিভার্সিটিতে শিবিরের এক নেতার কক্ষে যে অস্ত্র দেখলাম, এটি দিয়ে তো সে যুদ্ধ শুরুই করতে পারে। এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতার কক্ষে যদি এতগুলো অস্ত্র থাকতে পারে, তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নিজেরা স্বীকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপ্লব করতাম। আমি তো সেই কথাই বলি, এটা তো আমাদের ভীতির কারণ, এটা তো আমাদের ভীতি। একটা রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা, এটা এখন সবচেয়ে 100% প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। যখন একদল লোক বলতেছে আমাদের কাছে অস্ত্র আছে বা ছিল, আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম, এখনো আছে। এখন যখন তারা ক্যান্টনমেন্টকে, আর্মিকে হুমকি দেয় একটা দেশের সার্বভৌমত্বের প্রতি, তখন তো বুঝতে হবে যে এই দেশে হয় তারা আইনের ঊর্ধ্বে চলে গিয়েছে, কোনো আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না, অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে, বা এই দেশের কোনো স্বাধীনতা নাই, এই দেশে কোনো আর্মি নাই, সার্বভৌমত্ব নাই। আমি তাই মনে করি যে এইটার ব্যাপারে একটা ফয়সালা হওয়া উচিত। এবং ইউনূস সাহেব এই ব্যাপারে কি বলেন? এই যে আমাদের ছেলেরা যে এইরকম ধরনের, আমি দেখলাম কুমিল্লাতে বোধহয় হাসনাত যে বক্তৃতা করলো, এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো, আপনি বলেন তো দেখি, মন্ত্রী ছেলেটাই বলতেছে, মন্ত্রীর মতো উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম, সে বলল যে আমরা যখন ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম, তখন প্রধান সেনাপতি বললেন, কি বললেন, যে আমি বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম, পাথর চেপে সিদ্ধান্তটি মেনে নিচ্ছি, পাথর চেপে সিদ্ধান্ত আমি মেনে নিলাম। এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে?
কথা বলার তো একটা লিমিট থাকবে। হয় তার মন্ত্রিত্ব যাবে, না হয় সেনাপতির সেনাপতিত্ব যাবে। কোনটা যাবে আমি তো বুঝতেছি না। দুজনেই তো আছে এখন 24 ঘন্টা। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে, এবং যারা এইভাবে কথা বলতে পারে যাদের কোনো হুঁশ নাই, এদেরকে আমি পাগল বলবো না, পাগল বলবো না। এরা ক্ষমতার মদমোহে অন্ধ হয়ে গেছে, এদেরকে অন্ধ বলবো। এদের বিবেক বন্ধ হয়ে গেছে, এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে। তাদের কথা বললে নির্দলা অর্থ হইল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা। আমি এইটা আমি দেখতে চাই না বাংলাদেশে। আল্লাহ দোয়া লাগে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক। এই মুসাদ পালায়া গেছে, সিরিয়ার যে মূল শাসক পালায়া গেছে, পালায়া দেওয়ার পরে আবার ফিরতে এসে দেখা যেতেছে, আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন 2100 করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি এই দেশটা দেখতে চাই না তো। আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না। আমি তো মুক্তিযুদ্ধের দেশটা তো সৃষ্টি করছি আমি। আর সন্তান যে সৃষ্টি করে, সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে। আরেকবার আমি যদি বলি, এই দেশটা হলো মুক্তিযুদ্ধের দেশ। মুক্তিযুদ্ধ হলো আমাদের মা, বাংলাদেশের মা। কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশ মরে যাক, এই বাংলাদেশ ডুবে যাক, এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক, এটা যারা বুঝতেছে না, যারা বুঝতেছে না তাদেরকে, সেই মূর্খদেরকে আমি বলি, বাংলার ইতিহাস পড়ো। একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতায় হোক, আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল পাল বংশের পরে বারে বারে। কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতিসত্তা কোনোদিন নিজের দেশের, নিজের মানুষের স্বাধীনতা কোনোদিন পায় নাই। কোনোদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে, কোনোদিন বলতে পারে নাই আমার একটা জাতিসত্তা আছে। সেই বাঙালির জাতিসত্তাকে দখল করেছিল প্রথমে মুঘলরা, তারপরে ব্রিটিশেরা। শত শত বছর যাবৎ ব্রিটিশের লাল সেই নীল সাহেবদের অত্যাচারে মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলেছে। আমি সবসময় বলি, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে